হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবির স্টাডি। তো আজকে আমরা লুসেন্ট কেমিস্ট্রির 8 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাসেস অ্যান্ড এনার্জেটিক্স, এটি নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তো সেখানে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো @কবিরুল স্টাডি, কোনো স্পেস দেবে না মাঝে। কবিরুল স্টাডি লিখে তোমরা এখানে সার্চ করবে, তাহলে আমার টেলিগ্রামের লোগো দেখতে পাবে, ওখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। অথবা তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো ফ্রেন্ডস, শুরু করছি আজকে কেমিস্ট্রির বিহেভিয়ার অফ গ্যাসেস অ্যান্ড এনার্জেটিক্স। তো এগুলো জানতে গেলে দেখো, প্রথমেই আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বয়েলস ল বা বয়েলের সূত্র, যাকে আমরা বলে থাকি, যেটা মাধ্যমিক লেভেলের খুব ইম্পর্টেন্ট থাকে, বয়েলের সূত্র আর চার্লসের সূত্র। তো এই দুটো সূত্র সম্পর্কে এখানে দেওয়া আছে, তো দেখে নিই। তো ফ্রেন্ডস, বয়েলের সূত্রটা বলার আগে তোমাদের আমি প্রথমে একবার বাংলায় বলে দিচ্ছি বয়েলের সূত্র কী। বয়েলের সূত্র বলা হয় যে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ঠিক আছে, অর্থাৎ কী বললাম, উষ্ণতা স্থির মানে এখানে কি থাকছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে আর ভরটা কনস্ট্যান্ট থাকছে, মাসটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে বয়েলের সূত্রের ধ্রুবক কটি? দুটি, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে এই গ্যাসের ভর। তাহলে কি বলা হচ্ছে, কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, ওই গ্যাসের চাপ যদি পি হয়, তাহলে ওর সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে। অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি 1/p। ঠিক আছে, তো দেখো আমরা কি পাচ্ছি, ভি প্রপোর্শনাল টু পাচ্ছি 1/p, বা ভি সমান লিখতে পারি আমরা k/p। ঠিক আছে, আর এখান থেকে কী পেয়ে যাব, ভিপি বা পিভি সমান আমরা পেয়ে যাব কনস্ট্যান্ট, মানে সবসময় ধ্রুবক পেয়ে যাব, মানে পি আর ভি এর গুণফলটা সবসময় ধ্রুবক পাবো। এখানে পি এর বদলে যদি আমরা নিই p1 v1 নিই, তাও কনস্ট্যান্ট হবে। যদি p2 v2 নিই, তাও কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, মানে সবসময় সেম থাকবে। তো এখানে আমি সেটাই দেখিয়েছি, দেখো যে p1 v1 সমান আমরা এখানে লিখতে পারি p2 v2। এই সূত্রটি অঙ্ক করার ক্ষেত্রে কাজে আসবে। আর এখানে দেখো দেওয়া আছে যে ভি প্রপোর্শনাল টু 1/p। তো এবার দেখো সূত্রটি বলা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে এখানে কনস্ট্যান্ট থাকছে টেম্পারেচারটা, দ্য ভলিউম অফ এ ডেফিনিট মাস, একটা নির্দিষ্ট ভরের, অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, ভলিউমটা হচ্ছে প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো বয়েলের সূত্র। তো এরপর আমরা আসছি চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটি বলার আগে আমি বাংলায় তোমাদের আবারও বলে দিচ্ছি আগের মতো চার্লসের সূত্রটি। তো ফ্রেন্ডস, চার্লসের সূত্রে যেটা বলা হয়, তো সেটি হচ্ছে যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন, তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। কি বললাম আমি আরও একবার বলে দিচ্ছি, এখানে কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে, প্রেসার কনস্ট্যান্ট থাকছে। চার্লসের সূত্রে হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন, তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এখানে কি দেখো, উষ্ণতার সঙ্গে আয়তনের একটা সম্পর্ক, আয়তন 1/273 বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, কার সঙ্গে, উষ্ণতার সঙ্গে। ঠিক আছে, তো উষ্ণতার সঙ্গে কার সম্পর্ক হচ্ছে, টেম্পারেচারের, উষ্ণতার সঙ্গে সম্পর্ক হচ্ছে ভলিউমের, আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক হচ্ছে চার্লসের সূত্র। আর চার্লসের সূত্রে কনস্ট্যান্ট হচ্ছে গ্যাসের চাপ। তো চার্লসের সূত্রে আমরা কনস্ট্যান্ট পেলাম। তো ফ্রেন্ডস, এখানে আমরা বয়েলের সূত্রে পেলাম দুটো কনস্ট্যান্ট। বয়েলের সূত্রে কি কি, একটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার আর একটা হচ্ছে মাস। আর আমরা চার্লসের সূত্রে পেলাম দুটো কনস্ট্যান্ট। চার্লসের সূত্রে থাকছে চাপ স্থির থাকছে আর ভর স্থির থাকছে। ঠিক আছে, তো কনস্ট্যান্টগুলো তোমরা মনে রাখবে। তো এরপরে আসছে আমাদের গে-লুসাকের সূত্র। গে-লুসাকের সূত্রটা কি দেখে নেওয়া যাক, প্রথমে বাংলায় বলে দিচ্ছি তোমাদের। তো গে-লুসাকের সূত্র হচ্ছে যে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। তো এটি হচ্ছে গে-লুসাকের সূত্র।
তো এখানে দেখো কি কনস্ট্যান্ট থাকছে, মেনলি যেটা তোমাদের মনে রাখতে হবে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। গেলুসাকের সূত্র হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, দ্য প্রেশার অফ গিভেন মাস, আর একটা হচ্ছে যে মাসটা দেওয়া থাকবে তার চাপ হবে কি অফ এ গ্যাস ইন ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি টেম্পারেচার ইন কেলভিন। তাহলে গেলুসাকের সূত্রে বলা হচ্ছে আমাদের আয়তনটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এবং কোনো একটা নির্দিষ্ট ভরের যে ভর আছে গ্যাসের, সেই নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যে চাপটা হবে সেই চাপটা হবে কেলভিন স্কেলের টেম্পারেচারের সঙ্গে সমানুপাতি, মানে সরল অনুপাতে এভাবে বিক্রিয়া করবে, পি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, যখন কনস্ট্যান্ট ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। তো এখানে দেখো সাইডে লিখে দিয়েছি যে অঙ্ক আসলে কী ধরনেরভাবে আসে, যে P1/T1 সমান P2/T2 এভাবে লেখা যায়। ঠিক আছে, তো উপরেরটাও দেখো আমি দেখিয়ে দিয়েছি, চার্লসের সূত্রে লেখা যায় V1/T1 সমান V2/T2। এই রিলেশনগুলো তোমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। এরপর দেখো অ্যাভোগাড্রোর গ্যাস ল সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র কি বলা হচ্ছে, তো এই সূত্রটি তোমাদের অ্যাভোগাড্রো সূত্রটা আমি প্রথমে বাংলায় বলে দিচ্ছি। দেখো অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, মানে একই চাপ ও উষ্ণতার চাপটা যদি একই থাকে তাহলে সব গ্যাসের মধ্যেই, সেটা হাইড্রোজেন হোক বা হিলিয়াম হোক, ঠিক আছে, বা অন্যান্য যে কোনো গ্যাস হোক, সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে যদি সেখানে চাপ উষ্ণতা একই থাকে। তো দেখো কী কী থাকছে, উষ্ণতা আর চাপ, যেমন এই তো কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেশার, উষ্ণতার চাপটা কী থাকতে হবে, ধ্রুবক থাকতে হবে। দ্য ভলিউম অফ গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মলিকুল। তাহলে যে আয়তনটা হবে সেই আয়তনটা কার সঙ্গে সমানুপাতি হবে, মলিকুল বা অণুর সঙ্গে সমানুপাতি হবে। আমি আরও বাংলায় বলে দিচ্ছি তোমাদের, যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে V প্রপোর্শনাল টু N। তো ফ্রেন্ডস, এই যে তিনটে গ্যাস, এই যে তিনটে পড়লাম আমরা, বয়েলসের সূত্র পড়লাম, চার্লসের সূত্র পড়লাম, গেলুসাকের সূত্র পড়লাম, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো সব কিছু মিলিয়ে সবগুলো কম্বাইন করে যদি আমরা একটা সূত্র বানাতে চাই, সেটা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। তো আদর্শ গ্যাস সমীকরণ কি, পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। তো তোমরা এই সূত্রগুলো যদি প্রমাণ করতে চাও পিভি সমান এনআরটি, তো ক্লাস 11-এর বইয়ে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা ক্লাস 10-এও দেওয়া থাকে পিভি সমান এনআরটি। ঠিক আছে, দেখো পিভি সমান এনআরটি ইজ কল্ড আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ওয়ার পি ইকুয়াল টু কি, এখানে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল বা নাম্বার অফ মলিকুল বলতে পারো, মানে অণুর সংখ্যা, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আর একটা বিশেষ গুরুত্ব আছে, তো আরটাকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। আর টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা, টেম্পারেচার স্কেল বা কেলভিন স্কেলে। তো দেখো আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, তো আর একটা নির্দিষ্ট মান আছে যেটা পরীক্ষায় আসে ফ্রেন্ডস বারবার, আর এই দুটো মানই তোমরা ভালোভাবে মনে রাখবে, একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর একটা হচ্ছে জুল কেলভিন মোর এককে। আর্টের সাধারণত এই মানে দেখো 8.314 অত জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর্টের এই মানটা তোমরা মনে রাখবে। আর একটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মিটার ইনভার্স মোল ইনভার্স। তো ফ্রেন্ডস এই দুটো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। তো এর পরেরটা তোমরা এত না মনে রাখলেও চলে। তো এরপরে দেখো, এ গ্যাস উইল বিহেভ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট ভেরি লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার। তাহলে কি বলছে দেখো, কোনো একটা গ্যাস কখন সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, যখন খুব ভেরি লো প্রেসার, খুব নিম্ন চাপ এবং খুব উচ্চ উষ্ণতায় কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, তো এবার দেখো এসটিপি এনটিপি সম্পর্কে কিছু দেওয়া আছে। তো এসটিপি আর এনটিপি ব্যাপারগুলো কি, এসটিপির পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব হিসাব নিকাশ করি গ্যাস সম্পর্কে সেগুলো এসটিপিতে করি আমরা, যার পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো তোমরা দুটো নামই মনে রাখবে, তবে আমরা যেসব হিসাব নিকাশ করি সেটা হচ্ছে এসটিপিতে, তাই এসটিপির গুরুত্ব অবশ্যই বেশি। অ্যাট এসটিপি ফর 1 মোল গ্যাস, দেখো এসটিপিতে 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, বা 22400 ml, এত মিলিলিটার। তো তোমরা মনে রাখবে 22.4 লিটার এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন। তো 1 মোল গ্যাসের চাপ কত,
1 অ্যাটমোস্ফিয়ার বা 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান, ঠিক আছে, বা 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান। 76 সেমি মানেই তো 700 মিলিমিটার, এটাই এখানে দেওয়া হয়েছে, দুটোই কাজে লাগে। তো ফ্রেন্ডস এরপর দেখো উষ্ণতা ধরা হয় 273 কেলভিন, মানে যদি আমরা সেলসিয়াসে বলি 0°C মানে 273 কেলভিন। তো এসটিপিকে এগুলো স্ট্যান্ডার্ড ধরা হয়, ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড ফর্মটা তোমরা মনে রাখবে। তো ফ্রেন্ডস এরপরে দেখো, এরপরে আছে কি ডিফিউশন অফ গ্যাসেস। ডিফিউশন অফ গ্যাসেস মানে হচ্ছে বাংলায় বললে এটাকে বলা হয় গ্যাসের ব্যাপন, ঠিক আছে, ব্যাপন বলা হয়। তো ব্যাপারটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমরা যে পরীক্ষা করে ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে মনে করো এক জায়গায় কাজ চলছে, H2S নিয়ে কাজ চলছে, হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইডের গন্ধ কী হয়, পচা ডিমের মতো। তো হাইড্রোজেন সালফাইড বা পচা ডিমের মতো গন্ধ, মনে করো তোমরা ল্যাবে আছো, ঠিক এখানে একটা টেস্ট টিউবের মধ্যে মনে করো হাইড্রোজেন সালফাইড ঢালা হচ্ছে। তো তার গন্ধটা কী হবে, গোটা রুমটা এভাবে ছড়িয়ে যাবে এবং চারিদিকে ল্যাবরেটরিটা পুরো H2SO4 বা পচা ডিমের মতো গন্ধ ছড়িয়ে পড়বে। এই যে কোনো একটা গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, মিশে যাচ্ছে, এই ঘটনাটাই হচ্ছে গ্যাসের ব্যাপন। মানে এক জায়গায় স্থির থাকছে না কোনো স্মেল, এটাই হচ্ছে গ্যাসের ব্যাপন। তাও গ্যাসের ব্যাপনটা যদি তোমরা ভালোভাবে সংজ্ঞা হিসেবে বলতে চাও, তো সেটা হচ্ছে যে ধর্মের জন্য 2 বা ততোধিক গ্যাস, সেটা হালকা ভারী যাই হোক না কেন, বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ গঠন করে, তাকে ব্যাপন বলে। তো আরেকটু তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা মনে করো একটা পাত্র নিলাম, তো পাত্রের মধ্যে যদি গ্যাস ভরা থাকে, তো গ্যাসের অণুগুলি কী হবে, বিভিন্ন বিক্ষিপ্ত হয়ে অবস্থান করবে। তো এগুলো মনে করো গ্যাসের কণা, বিক্ষিপ্ত হবে গ্যাস। একটা গ্যাস তো বিক্ষিপ্তভাবে থাকে, তো তার মধ্যে বিভিন্ন ফাঁকা স্পেস বা খালি স্পেস থাকে। সেই খালি স্পেসের মধ্যে যদি আবার আমরা মনে করো অন্য কোনো গ্যাস এসে জায়গাটা দখল করলো, ঠিক এভাবে এভাবে গ্যাস মিক্সিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে মিক্সিং হয়ে যাচ্ছে গ্যাসের, ইন্টারমিক্সিং করছে একে অপরের সাথে, তো এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি গ্যাসের ব্যাপন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি যেটা এখানে বললাম ডিফিউশনের, যেটা বললাম আমি এখানে ওটাই লেখা আছে, তো তোমরা পড়ে দেখে নিতে পারো, ওটাই লেখা আছে। তো এরপর দেখো, এরপর হচ্ছে গ্রামস ল অফ ডিফিউশন। ডিফিউশনের ক্ষেত্রে গ্রামস ল, তো গ্রামস লয় কী বলা হচ্ছে এটা একটু মন দিয়ে দেখে নেওয়া যাক। দেখো খুবই সহজ, গ্রামস লয় কী বলা হচ্ছে ডিফিউশনের ক্ষেত্রে, আন্ডার দ্য সিমিলার condition of temperature and pressure, the rates of diffusion of gases are inversely proportional to the square roots of their density. তো এখানে কী বলা হচ্ছে যে ডিফিউশনের ক্ষেত্রে দ্য রেট অফ ডিফিউশন, মনে করো ডিফিউশনের রেট যদি আর হয় বা রেট অফ ডিফিউশন বলতে পারি, সেটা কার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, মানে 1/√d বলতে পারি। এটা হচ্ছে কোনো গ্যাসের যে রেট অফ ডিফিউশন, আর এটা হচ্ছে সেই গ্যাসের ডেনসিটি। তাহলে বলতে পারি আমরা আর প্রপোর্শনাল টু 1/d, ঠিক আছে। এটাই হচ্ছে গ্রামস ল অফ ডিফিউশন, অর্থাৎ রেট অফ ডিফিউশন প্রপোর্শনাল টু 1/ডেনসিটি, মানে ডেনসিটির সঙ্গে সেটা ব্যস্ত অনুপাতে থাকে রেট অফ ডিফিউশনটা। তো এবার দেখো এখানে বলা হচ্ছে লেট R1 and R2 বি দ্য রেটস অফ ডিফিউশন অফ টু গ্যাসেস A and B, D1 and D2 be their respective density, then according to Graham's law of diffusion. তো এখানে দুটো গ্যাসের ক্ষেত্রে দেওয়া আছে, মনে করো A একটা পাত্র আর B একটা পাত্র, সেই পাত্রে দুটি গ্যাস আছে, দুটি গ্যাসে একটা রেট অফ ডিফিউশন হচ্ছে R1 আর একটা রেট অফ ডিফিউশন হচ্ছে R2। তো একটা ডেনসিটি হচ্ছে মনে করো D1 আর একটা D2। তো কীভাবে পরিবর্তন হবে, তো পরিবর্তন হবে দেখো R1 সমান হচ্ছে R1/R2 যদি আমরা পাই, তাহলে কি লিখতে পারবো আমরা, √D2/D1। দেখো সিম্পল ম্যাথামেটিক্স, কারণ R1/R2 সমান R1 প্রপোর্শনাল টু কত হয় 1/D1, মানে ঠিক এরকম যে R2 মানে হচ্ছে 1/D2 হয়ে যাবে, আর এখানে 1/D1, ঠিক আছে। তো এটা মানেই তো এরকম চলে আসছে, তো এটা মানেই ফ্রেন্ডস 1D2/D1 √, ঠিক আছে। তো এটা থেকে এটা চলে আসছে। আর এখানে একটা যে ফর্মুলা এমটা দেখিয়ে করে আসছে ফ্রেন্ডস, M2 হচ্ছে ওই গ্যাসের ভর। তো আমরা জানি কোনো গ্যাসের ঘনত্ব সমান, কোনো গ্যাসের ঘনত্ব বা ডেনসিটি ঘনত্ব সমান হয় সেই গ্যাসটির ভর বা সেই গ্যাসটির আয়তন। তো এই ফর্মুলা থেকে তোমাদের এটা আসছে ঘনত্বের সঙ্গে ভরের
সম্পর্ক এটাই, ঠিক আছে, ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা মনে রাখবে। তো এরপর দেখো সিন্স মলিকুলার মাস, তো এখান থেকে মলিকুলার মাস পাওয়া গেছে যে 2 ইন্টু ভেপার ডেন্সিটি বা m²2d। তো ফ্রেন্ডস, আমি যে তোমাদের হাইড্রোজেন সালফাইড এর উদাহরণটা দিলাম, পচা ডিমের মতো গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক সেরকমই দেখো এখানে দেওয়া আছে যে ইফ উই ওপেন এ বোটল অফ পারফিউম, যখন আমরা একটা পারফিউমের বোতল খুলি, ইটস স্মেল ইজ স্প্রেড ইন দ্য এন্টায়ার রুম উইথিন এ শর্ট টাইম ডিউ টু প্রসেস অফ ডিফিউশন। তো এটা ডিফিউশনের কারণেই সেই স্মেলটা চারিদিকে ছড়িয়ে পড়ে কোনো একটা পারফিউমের, এগুলো সব ব্যাপনের জন্য হচ্ছে। তো এরপর দেখো ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। তো ডাল্টনের পার্শিয়াল প্রেসার কী বলছে ফ্রেন্ডস, খুবই সহজ, তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে গ্যাস ভরা আছে, ঠিক আছে, গ্যাস ভরা আছে। তো মনে করো কোনো একটা গ্যাস এখান থেকে এদিকে পি চাপ প্রয়োগ করছে, মনে করো P1 চাপ প্রয়োগ করছে, এখান থেকে কিছু গ্যাসের কণা এদিকে P2 চাপ প্রয়োগ করছে, চারিদিকে বিভিন্ন দিকে ধাক্কা মারছে, কোনো গ্যাসের P3 চাপ প্রয়োগ করছে। তো বলা হচ্ছে ডাল্টন লয়ে যে টোটাল যে চাপটা হবে, টোটাল যে প্রেশার যদি P হয়, সেই P সমান আমরা লিখতে পারি P1 প্লাস P2 প্লাস P3, মানে সবগুলো চাপের প্লাস P4, এরকম করে যতগুলো চাপ হবে সেই সবগুলো চাপের যোগফল হবে, এই P এর মানে টোটালটার সমান, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেসার। তো ফ্রেন্ডস, এটা দেওয়া আছে দেখো যে, তো ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি এখানে, যে যে গ্যাসগুলো তোমরা নেবে, সেই গ্যাসগুলো যেন একে অপরের সাথে বিক্রিয়া না করে, মানে দুটো গ্যাস যেন বিক্রিয়া যেন না করে, তবে গিয়ে এই সূত্রটি প্রযোজ্য হবে, কিন্তু বিক্রিয়া করলে তখন এই সূত্র প্রযোজ্য হবে না। দেখো ইট স্টেটস ইফ 2 or more গ্যাসেস, যখন দুটো বা তার বেশি গ্যাস কিন্তু বিক্রিয়া করলে হবে না, হুইচ ডু নট রিয়াক্ট কেমিক্যালি, যারা কেমিক্যালি রিয়াক্ট করবে না, অ্যান্ড এনক্লোজড ইন ভেসেল, যারা একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে, দ্য টোটাল প্রেশার অফ দ্য গ্যাসেস মিক্সচার, যে টোটাল প্রেশারটা হবে ওই টোটাল গ্যাসীয় মিক্সচারের, সেটা কী হবে, ইকুয়াল টু দ্য সাম অফ পার্শিয়াল প্রেশার। তারা সেই টোটাল প্রেশারটা হচ্ছে সাম অফ পার্শিয়াল প্রেশার, সমস্ত পার্শিয়াল প্রেশারের যোগফল, ঠিক আছে। মানে প্রথম একটা গ্যাসের পার্শিয়াল প্রেশার যদি P1 হয়, আর একটা P2 যদি হয়, আর একটা P3 হয়, তো টোটাল যে গ্যাসের চাপ, সেই টোটাল চাপটা হবে এই পার্শিয়াল প্রেশারগুলির যোগফলের সমান, ঠিক আছে। তো এটাই বলা হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। তো ফ্রেন্ডস, এর পরে আছে এনার্জেটিক বা থার্মোডাইনামিক্স, যাকে আমরা বলে থাকি। তো এনার্জেটিক বা থার্মোডাইনামিক্স আমি তোমাদের ফিজিক্সেও পড়িয়েছি, ফিজিক্সের যেটা তোমাদের হিট চ্যাপ্টার আছে, তো হিট চ্যাপ্টার সেটা থার্মোডাইনামিক্স দেওয়া আছে, আমি সেখানেও তোমাদের পড়িয়েছি। তো এখন দেখো এখানেও বলে দিচ্ছি আমি থার্মোডাইনামিক্স ব্যাপারটা কি। থার্মোডাইনামিক্স ইজ দি ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ এনার্জি চেঞ্জ ইন এ কেমিক্যাল রিয়াকশন। দেয়ার আর ম্যানি টার্মস ইউজড ইন থার্মোডাইনামিক্স। তো ফ্রেন্ডস দেখো, থার্মোডাইনামিক্স হচ্ছে কেমিস্ট্রির একটা শাখা, যেখানে বিভিন্ন এনার্জির পরিবর্তন, কেমিক্যাল রিয়াকশন, এসব নিয়ে আলোচনা করা হয়। তো থার্মোডাইনামিক্স পড়তে গেলে আমাদের কয়েকটি টার্ম জানা দরকার, যেমন প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে সিস্টেম, 2 নম্বর হচ্ছে বাউন্ডারি, আর 3 নম্বর আমরা বলতে পারি সারাউন্ডিং। তো এই বইয়ে তোমাদের বাউন্ডারিটা দেওয়া নেই, তো আমি বলে দিচ্ছি 2 নম্বর লিখবে বাউন্ডারি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে বাউন্ডারি। তো ব্যাপারগুলো কি একটু বুঝিয়ে দিচ্ছি, সিস্টেম বা কী, সারাউন্ডিং বা কী, আর বাউন্ডারি বা কী। দেখো মনে করি এটা একটা পাত্র নিলাম, আমরা পাত্র নিলাম, পাত্রের মধ্যে জল রাখলাম, ঠিক আছে। এবার নিচে থেকে আমি হিট প্রয়োগ করছি, দিয়ে জল গরম করছি, এই একটা ব্যবস্থা করলাম আমরা। তোমরা এটা মনে করো যে একটা পাত্র নিয়েছি, শুধু একটা পাত্রের মধ্যে কিছু জল আছে, আর জলটাকে নিচে থেকে হিট দিয়ে গরম করছি। তো এই যে ভেতরে পাত্র আছে, পাত্রের মধ্যে যে জল আছে, এইটাকে বলবো আমরা সিস্টেম। পাত্র আছে, পাত্রের মধ্যে জল আছে, এটা হচ্ছে সিস্টেম। আর এই পাত্রের যে দেখো গাবে, ঠিক আছে, এইটা হচ্ছে বাউন্ডারি, মানে এটা হচ্ছে বাউন্ডারি। অ্যাকচুয়ালি বাউন্ডারি হচ্ছে যেটা সিস্টেম আর পরিবেশটাকে আলাদা করে। পরিবেশ কোনটা, এই পাত্রের জন্য যেই পাত্রের বাইরে যে অবস্থাটা, এটা পুরোটাই হচ্ছে পরিবেশ। ভিতরেরটা সিস্টেম, পাত্রের ভিতরেরটাকে বলবো সিস্টেম, এবং পাত্রের বাইরেরটাকে বলবো পরিবেশ। আর এই মাঝেরটাকে, যেটা সিস্টেম আর পাত্রটাকে, মানে সিস্টেম আর সারাউন্ডিংটাকে আলাদা করছে, এটাকে আমরা বলবো বাউন্ডারি। আর এখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে কোনো কিছুর সিস্টেম প্লাস সারাউন্ডিং সমান হবে ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড। সিস্টেম আর এই পরিবেশ নিয়েই তৈরি হয় আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড।
ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে সিস্টেম কী আর সারাউন্ডিং কী। এছাড়া তোমাদের বুঝতে যদি কোনো রকম কোথাও সমস্যা হয় তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে এবং কমেন্টে জানাবে। তো এবার দেখো সিস্টেমটা কি, ইট ইজ দ্য স্পেসিফিক পার্ট অফ ইউনিভার্স, এটা একটা স্পেসিফিক পার্ট অফ ইউনিভার্স হুইচ এনার্জি চেঞ্জ আর টেকিং প্লেস, এবং এর মধ্যে কী হবে এনার্জি চেঞ্জ হতে পারবে, সিস্টেম থেকে ভরও চেঞ্জ হতে পারবে, মানে বিভিন্ন কিছু হতে পারে, সেগুলো আমি পরে আস্তে আস্তে ধাপে জানাচ্ছি, দেখো দেওয়া আছে। তো এবার দেখো সারাউন্ডিং, সারাউন্ডিং মানে হচ্ছে পরিবেশ, দ্য রেস্ট অফ পার্ট ইউনিভার্স এক্সপেক্ট সিস্টেম ইজ কল্ড সারাউন্ডিং। তাহলে সিস্টেম বাদে এক্সপেক্ট সিস্টেম, সিস্টেম বাদে যে বাকি পার্ট সেটাকে আমরা বলবো সারাউন্ডিং। সিস্টেম বাদে সমস্ত পার্টটা হচ্ছে সারাউন্ডিং বা পরিবেশ। তো এরপর দেখো ইফ এ কেমিক্যাল রিয়াকশন ইজ ক্যারিড আউট ইন গ্যাসেস টিউব দেন মেটেরিয়ালস ইন টিউব ইজ দ্য সিস্টেম while the rest of universe is surrounding. The glass walls of tube is boundary between the system and surrounding. তো ফ্রেন্ডস এখানে আমি যেটা বললাম সেটাই বলা হয়েছে যে এখানে একটা গ্লাস নিয়েছে এবং গ্লাসের দেখো দ্য গ্লাস অফ ওয়াল কি বাউন্ডারি, গ্লাসটা হচ্ছে বাউন্ডারি টিউবের এবং বাইরেটা হচ্ছে সারাউন্ডিং বা পরিবেশ। কেমিক্যাল রিয়াকশন ইজ ক্যারিড আউট ইন গ্লাস টিউব, এটা কেমিক্যাল রিয়াকশন কার মধ্যে ঘটিয়েছে গ্লাস টিউবের মধ্যে। তাহলে কোনটা হবে গ্লাসের ভিতরেরটা হবে সিস্টেম এবং তার বাইরেরটা হবে সারাউন্ডিং বা ইউনিভার্স, পরিবেশ বলতে পারো তোমরা, পরিবেশ। দেয়ার আর 3 টাইপস অফ সিস্টেম, সিস্টেম কয় ধরনের হয় 3 ধরনের, একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, তো 3টে সিস্টেম সম্পর্কে ডিটেলসে জেনে নেব। তো ফ্রেন্ডস এবার দেখো ওপেন সিস্টেম ব্যাপারটা কি, ওপেন সিস্টেম হচ্ছে মানে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে ভরও ট্রান্সফার হতে পারবে, মানে ভরও চেঞ্জ হতে পারবে, আবার এনার্জিও চেঞ্জ হতে পারবে, যেখানে দুটোই চেঞ্জ হতে পারবে সেটাকে আমরা বলে থাকবো ওপেন সিস্টেম। ঠিক আছে, মানে ভর ও এনার্জি দুটোই পরিবর্তন হতে পারবে, চেঞ্জ হতে পারবে। এ সিস্টেম ইজ সেইড টু বি ওপেন ইফ বোথ মাস অ্যান্ড এনার্জি ক্যান বি এক্সচেঞ্জড, মানে মাসও এক্সচেঞ্জ হতে পারবে আবার এনার্জিও এক্সচেঞ্জ হতে পারবে, এটাকে আমরা বলবো ওপেন সিস্টেম। যেমন একটা উদাহরণ দেওয়া আছে কি যে রিয়াকশন অফ সোডিয়াম কার্বনেট অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন ওপেন কন্টেইনার, একটা ওপেন কন্টেইনারের মধ্যে যখন সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হবে সেটা হচ্ছে ওপেন সিস্টেম, কারণ এখানে ভরও ট্রান্সফার হতে পারবে, আবার এক্সচেঞ্জ হতে পারবে, আবার এনার্জিও এক্সচেঞ্জ হতে পারবে। আর ক্লোজ সিস্টেমটা কি দেখো, ইন এ ক্লোজ সিস্টেম ইফ অনলি অফ এনার্জি, শুধুমাত্র এনার্জি এক্সচেঞ্জ হতে পারবে কিন্তু ভর এক্সচেঞ্জ হবে না, ভর এক্সচেঞ্জ হবে না। নো এক্সচেঞ্জ ইন মাস, তাকে আমরা বলে থাকবো ক্লোজ সিস্টেম, মানে যেখানে মাসের কোনো এক্সচেঞ্জ হবে না কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হতে পারবে, এটাকে বলবো আমরা ক্লোজ সিস্টেম। আর একটা হচ্ছে আইসোলেটেড, আইসোলেটেড মানে তোমরা বুঝতেই পারছো যেখানে ভরও চেঞ্জ হবে না আবার এনার্জিও এক্সচেঞ্জ হবে না, এই ধরনের সিস্টেমকে আমরা বলবো আইসোলেটেড। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেম। তো ফ্রেন্ডস পৃথিবীতে কোনো কিছু 100% আইসোলেটেড হবে না, তবে আমরা ফ্লাক্সকে মানে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা আইসোলেটেড ধরে থাকি, তবে কোনো কিছুই 100% অ্যাকিউরেট হতে পারে না আইসোলেটেড। তো দেখো আমরা ফ্লাক্সে কী থাকে অনেকক্ষণ দেখবে চা গরম থাকে, তো সেখানে মানে হিটটা থাকে এনার্জি, তো হিটটা ধরে রাখা মানে এনার্জি ধরে রাখা, তো এখানে এনার্জি ভর চেঞ্জ হচ্ছে না, তাই আমরা বলতে পারি যে ফ্লাক্সটা হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। দেখো হট টি অর কফি কেপ্ট ইন থার্মোস ফ্লাক্স, ফ্লাক্সের মধ্যে যখন গরম চা বা কফি থাকে তো এটা হচ্ছে একটা আমরা বলতে পারি আইসোলেটেড সিস্টেম। তো ফ্রেন্ডস এরপর আসছে ইন্টেনসিভ প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টিটা কি দেখো, ইন্টেনসিভ প্রপার্টি হচ্ছে এমন একটা প্রপার্টি, তো ফ্রেন্ডস বলে দিচ্ছি দেখো ইন্টেনসিভ প্রপার্টি অফ এ সিস্টেম আর দে প্রপার্টিজ হুইচ ডু নট ডিপেন্ড আপন এইদার অফ সাইজ অফ সিস্টেম, সেটা সাইজের উপর নির্ভর করে না অথবা কোয়ান্টিটি অফ ম্যাটারের উপর নির্ভর করে না, বাট দে ডিপেন্ড আপন, সেটা কার উপর নির্ভর করে শুধুমাত্র দেখো নেচার অফ সাবস্টেন্স, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। তো যেসব মানে সিস্টেম পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে আর এই যে বিষয়ক তার সাইজ কেমন, তার আকার মানে কোয়ান্টিটি কেমন, কতটা পরিমাণ আছে এগুলোর উপর নির্ভর করবে না, সেই ধরনেরকে বলবো আমরা ইন্টেনসিভ প্রপার্টি, সেটাকে বলবো আমরা ইন্টেনসিভ প্রপার্টি। আর এক্সটেনসিভ প্রপার্টিটা কি, তো ইন্টেনসিভ প্রপার্টি এখানে কিছু তোমাদের উদাহরণ দেওয়া আছে দেখো, প্রেসার, টেম্পারেচার, স্পেসিফিক হিট, সারফেস টেনশন, ভিসকোসিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, পিএইচ ভ্যালু এটসেট্রা। আর এক্সটেনসিভ প্রপার্টি কি দেখো,
এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি অফ এ সিস্টেম আর দ্য প্রপার্টিজ হুইচ ডিপেন্ড আপন দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, যেটা তার কোয়ান্টিটি কতটা পরিমাণে আছে নির্ভর করবে, যেমন মাস, ভলিউম, এনার্জি, এনথ্যালাপি এগুলো। তো এই ফ্রেন্ডস এগুলোকে বলবো থাকবো আমরা ইন্টেনসিভ প্রপার্টি। আর আগেরটা হচ্ছে ফ্রেন্ডস প্রথমটা হচ্ছে ইন্টেনসিভ আর এক্সটেন্সিভ। তো ব্যাপারগুলো তোমরা আরও পড়ে নেবে ভালোভাবে, তাহলে বুঝতে পারবে। তো ফ্রেন্ডস ধন্যবাদ। এর পরের ভিডিওতে হবে পার্ট 2, যেখানে আমি থার্মোডাইনামিক্স থেকে শুরু হবে। তো থার্মোডাইনামিক্স থেকে পরেরটা আমি এর পরের ভিডিওতে কমপ্লিট করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ফ্রেন্ডস। ধন্যবাদ।